নমস্কার, আমি ডক্টর জয়া ঘোষ চ্যাটার্জি, সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিং, আর উই লিভিং উইথ এ সাইলেন্ট গাট ইস্যু। এই টপিকটার মধ্যেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে অ্যাসিডিটি, গ্যাস এবং ব্লোটিং মানে যেটা হজমের সমস্যার যে সিমটমসগুলো হয় সেগুলো খুবই কমন। আমরা অনেকের মধ্যেই দেখি 30 থেকে 40%। তো 30 to 40% of our patients we attend in regular OPD are having this dyspepsia. এবারে ডিসপেপসিয়া এই যে কথাটা, এটা কিন্তু আসে প্রথমে গ্রিক ওয়ার্ড থেকে, ডিসপেপটোস বলে, সেটা পরে ল্যাটিন ভাষার ট্রান্সলেট হয়ে যায় ডিসপেপসিয়া। তার মানে ডিফিকাল্ট ডাইজেশন, তার মানে হজমের সমস্যা। সুতরাং আজকের আলোচ্য বিষয়টাই হচ্ছে হজমের সমস্যা, সেটা কতটা গুরুতর, কোনখানে আমরা তাকে গুরুত্ব দেব, ডাক্তারের সাথে কনসাল্ট করব, কিভাবে আমরা বুঝবো, কিভাবে আমরা সাধারণভাবে জিনিসটাকে ট্যাকল করব। এই যে ডিসপেপসিয়া, এটা 3 রকম হতে পারে। একটা ফাংশনাল ডিসপেপসিয়া, তার মানে যেখানে আমাদের ভেতরে কোনো গুরুতর অসুখ নেই। সেকেন্ড হচ্ছে অর্গ্যানিক ডিসপেপসিয়া, তার মানে এই যে ডিসপেপসিয়া বা হজমের সমস্যা, তার ভেতরে পেটে কোনো অসুখ আছে, সেটা সাধারণ আলসার হতে পারে বা আলসার ছাড়াও অন্যান্য বিভিন্ন রকম অসুখ হতে পারে, যেগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর একটা হচ্ছে আনইনভেস্টিগেশনাল ডিসপেপসিয়া, তার মানে আমার অনেক দিন হজমের সমস্যা হতে হতে আমি তখনও পরীক্ষা করাইনি, ডাক্তারের সাথে কনসাল্ট করিনি, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু একটা জায়গায় গিয়ে সেটার দরকার হবে। সুতরাং সেই ডিসপেপসিয়া আমরা ইনভেস্টিগেট করিনি, করব, সেটাকে বলা হয় আনইনভেস্টিগেশনাল ডিসপেপসিয়া। তাহলে আমরা 30 থেকে 40% এই যে পপুলেশনটা বললাম রেগুলার আমরা আউটডোরে পাই, এটা হয় কেন? এটা হওয়ার কারণ হচ্ছে অনেক রকম থাকে। এটা ডায়েট হতে পারে, কোনো খাবার কারোর অ্যালার্জি থাকতে পারে, ইনটলারেন্স থাকতে পারে, সব ফুড ইনটলারেন্স হতে পারে। কোনো খাবারের মধ্যে যে জিনিসগুলো থাকে, যেমন ক্যাপসাইসিন থাকে লঙ্কার ভেতরে, কোনো আরও যেমন ব্রকলিতে অনেক সময় খুব ফ্ল্যাচুলেন্স হয় বিভিন্ন জিনিসে। তো এই ধরনের খাবার থেকে হতে পারে, দুধে কারোর ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে হতে পারে, হুইট জাতীয় জিনিসের ইনটলারেন্স থাকলে হতে পারে, এবং আমাদের আরও অন্যান্য কারণ, তার মানে ইনফেকশন, যেমন এইচ পাইলেরি বলে একটা ব্যাকটেরিয়া খুব কমন, আমরা সবাই জানি, অনেকে এইচ পাইলেরি কিট আমরা খাই, বিভিন্ন রকম ইরোসিভ গ্যাস্ট্রাইটিস এইসব শুনলে পরে, তো সেই ইনফেকশন থেকে হয়। এছাড়া আরও অনেকগুলো কারণ আছে, আমরা আসবো তাতে। তার আগে আমরা দেখি যে পুরুষ এবং মহিলার মধ্যে, মহিলাদের এটা বেশি সমস্যাটা হয়, মানে ফাংশনাল ডিসপেপসিয়া যেটা, সেটা কিন্তু যে সমস্যাটা কি, আমার ওপর পেটের আপার অ্যাবডোমিনাল সিমটম, সেটা ব্যথা হতে পারে, মানে পেন প্রিডমিনেন্ট হতে পারে, যেটাকে আমরা বলি এপিগ্যাস্ট্রিক পেন সিনড্রোম, সেটা খাওয়ার সাথে সবসময় রিলেটেড যে হবে তা নয়। আরেকটা হচ্ছে পোস্ট প্যানড্রিয়াল ডিস্ট্রেস সিনড্রোম, তার মানে আমি খেলাম, খাবারটা একটু খাওয়ার পরেই আর খেতে পাচ্ছি না, পেটটা খুব ফেপে যাচ্ছে, ব্লোটিং হচ্ছে, গ্যাসটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুরকমই হতে পারে, কখনো খুব রেচিং হয়, ঢেকুর তোলে অনেকে খুব, ইত্যাদি। এবারে যদি আমরা ভাবি যে কোন সমস্যাটা হলে বা কী জিনিসগুলো হলে আমরা ডাক্তারের কাছে যাব, গ্যাস অম্বল হচ্ছে, পেট ফেপে যাচ্ছে, প্রায়শই আমরা ওভার দ্য কাউন্টার কিছু মেডিসিন খাচ্ছি, ভালো কথা, কিন্তু যখন খুব বেশি বমি হচ্ছে, কারোর দেখছে যে একটা আনইনটেনশনাল ওয়েট লস, তার মানে আমি কিন্তু ইচ্ছাকৃত ওয়েট লস করছি না, আমার ওজনটা কমে যাচ্ছে খুব সিগনিফিকেন্টভাবে, আমার শরীর ক্লান্ত লাগছে, অ্যানিমিয়া হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, কারুর হয়তো কালো পটি হচ্ছে, যেটাকে আমরা বলি ব্ল্যাক স্টুল, মেলিনা, অথবা দেখা গেল অ্যানিমিয়া, তার ইনভেস্টিগেশন করতে গিয়ে স্টুলটা অকাল ব্লাড পজিটিভ এলো, এই ধরনের যদি সমস্যাগুলো হয়, কারোর ফ্যামিলি হিস্ট্রিতে যদি গ্যাস্ট্রিক ক্যান্সার বা আমাদের জিআই ক্যান্সারের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা দেরি না করে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলোকে দেখব সেটা আমি আলোচনা করব। এক্ষেত্রে আমি একটা কথা বলি যে কী কী কারণে যখন হয় আমরা বলতে গেলাম, আমাদের যে খাদ্যনালী, তারপর এই পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, এই খাদ্যনালী থেকে যখন খাবারটা পাকস্থলীতে যায়, সেখানে আমাদের নর্মালি অ্যাসিড সিক্রেশন হয়। অ্যাসিড এবং পেপসিন এই দুটো যেমন আমাদের স্টমাক বা পাকস্থলীর কভারিংটাকে রক্ষা করে,
তেমনি বিভিন্নভাবে বিভিন্ন কারণে সেই পাকস্থলীর যে কভারিংটা, ইনার কভারিং যেটা আমরা বলি মিউকোসা, সেটা কিন্তু ড্যামেজ হতে পারে। ড্যামেজ হলেই তখন সেখানে ইরোশন হয়, মানে সুপারফিশিয়াল কতগুলো ছোট ছোট লাল লাল স্পট আমরা এন্ডোস্কোপিতে দেখি। কখনো সেটা ঘা হতে পারে, আলসার হতে পারে, যেগুলোকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, এবং সেই আলসারগুলো অনেক ক্ষেত্রে কিন্তু বড় হতে পারে, রিফ্র্যাক্টরি হতে পারে, যার থেকে কমপ্লিকেশনসও হতে পারে। কমপ্লিকেশনস মানে ব্লিডিং হলো, তার অ্যানিমিয়া হলো, কালো পটি হলো, মুখ দিয়ে রক্ত বমি হয়ে গেল, অথবা তার অসম্ভব বমি, পেটে ব্যথা ইত্যাদি। আগেকার দিনে আমরা পারফোরেশনও দেখতাম পেপটিক আলসার ডিজিজে, ফুটো হয়ে একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল এমার্জেন্সি নিয়ে পেশেন্টরা আসতো, কিন্তু এখন সেটা যেহেতু খুব ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ অফ পিপিআই, যেটা প্রোটন পাম্প ইনহিবিটার্স, H2 ব্লকার, যেগুলো অ্যাসিডটাকে সাপ্রেস করে রাখে, খুব ভালো ওষুধ বেসিক্যালি আমাদের এখন আছে, সেই জন্য আমরা ওই পারফোরেশনের কমপ্লিকেশনটা এখন অনেক কমে গেছে, কম পাই। এছাড়া অনেক ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে আমাদের ক্যান্সার হতে পারে, গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি। এছাড়া আর কি হয় এগুলো ছাড়া, শুধু ওই স্টমাকের আলসার ছাড়াও কিন্তু যদি খুব রিফ্র্যাক্টারি ব্লোটিং হচ্ছে, তাহলে আমরা অনেক সময় ভাবি স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হচ্ছে কিনা। তার মানে আমাদের ক্ষুদ্রান্ত, আমাদের যে বেসিক্যালি জিআই ট্র্যাক্টে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া। প্রত্যেকটা যে খারাপ তা তো নয়, তাদের প্রত্যেকের বিভিন্ন রকম বেনিফিশিয়াল ভালো কাজ আছে। এবং যত আমরা কোলনের দিকে যাব, অর্থাৎ বৃহদান্ত্রের দিকে যাই, সেই ব্যাকটেরিয়ার লোডটা অনেক বাড়ে, ওপরের দিকে কম থাকে। তার কারণ ওপরের দিকে এনভায়রনমেন্টটা আমাদের অ্যাসিডিক, স্টমাক থেকে অ্যাসিড সিক্রেশন হয়। এইবার কোনো কারণে সেটা ব্লাড সুগার থাকতে পারে, তার কোনো আগে পেটের অপারেশন হতে পারে, তার যদি ইন্টেস্টিনের যদি মোটিলিটি কম হয়, তখন আমাদের এই ক্ষুদ্রান্তের মধ্যে ব্যাকটেরিয়া অনেক ওভারলোড হয়, তাকে আমরা বলি স্মল বাউল, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। সেক্ষেত্রেও কিন্তু অসম্ভব গ্যাস, ব্লোটিং, বারবার পটি হওয়া, ঢেকুর হওয়া, এইগুলো থাকতে পারে। আর কি হতে পারে, আমাদের সিলিয়াক ডিজিজ, যদিও আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়ায় অনেক কম, নর্থ ইন্ডিয়া, পাঞ্জাবের দিকে অনেক বেশি, কারণ যারা রুটি, হুইট জাতীয় জিনিসটা যাদের স্টেপল ফুড তাদের মধ্যে হয়, তাদের কি হয়, গ্লুটেন সেন্সিটিভিটি হয়। তার মানে তাদের রুটি বা ব্রেড, এই হুইট জাতীয় প্রোডাক্টসের যে প্রোটিনগুলো থাকে, তারা ইন্টেস্টিনকে ড্যামেজ করে, ফলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের গ্যাস, অম্বল, ডায়রিয়া হতে পারে। এবং অনেক সময় শুধু জাস্ট অ্যানিমিয়া নিয়েও তারা আসতে পারে, হাড় ক্ষয়ে যাচ্ছে, এই সমস্ত কমপ্লিকেশন, বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ রিটার্ডেশন, এগুলো হয়। ক্রনস ডিজিজ, আপার জিআই ট্র্যাক্ট ক্রনস, এটা ক্রনস ডিজিজটা অনেক সময় আমরা নাম শুনেছি যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আইবিডি। আইবিডির একটা পোর্শন যেমন আলসারেটিভ কোলাইটিস, তেমনি আর একটা পোর্শন হচ্ছে ক্রনস। ক্রনস কি হয়, সে কিন্তু মুখের মানে ওরাল ক্যাভিটি থেকে একদম এনাল ক্যানেল, মানে পুরো জিআই ট্র্যাক্টের যে কোনো জায়গায় ইনভলভ করতে পারে। এবং কখনো সখনো 5 থেকে 15% পেশেন্টদের আপার জিআই ট্র্যাক্ট মানে স্টমাক ইনভলভ করতে পারে, সেখানে ছোটো ছোটো আলসার্স হয়, এবং তাদের ক্ষেত্রে এটা ক্রনিক সমস্যা, সেক্ষেত্রে আমাদের অন্যভাবে দেখতে হয়। গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে তো আরও গুরুতরভাবে জিনিসটাকে আমাদের হ্যান্ডেল করতে হয়। তো এবার আমরা আসার পর যে ইনভেস্টিগেশন আমরা কী করব। সবসময় যে ইনভেস্টিগেশনস লাগবে তা নয়, যেগুলো ফাংশনাল ডিসপেপসিয়া, যেগুলো একটা ইয়াং হেলদি লোক, 45 বছর 50 বছরের কম বয়স, তার কোনো ওয়েট লস নেই, মাঝে মধ্যে একটু গ্যাস অম্বল, এবং সেটা দেখা যাচ্ছে তার খাবারের সাথে লিঙ্কড, বা তার সিডেন্টারি লাইফস্টাইল, মানে তো একদম এক্সারসাইজ নেই, তার হাঁটা চলা নেই, অলওয়েজ ডেস্ক জব করছে, খাচ্ছে দাচ্ছে, এবং বাইরের খাবার বেশি, প্রসেস ফুড বেশি খাচ্ছে, তাদের ক্ষেত্রে যে সবসময় ইনভেস্টিগেশন দরকার তা নয়। কিন্তু যাদের ধরুন আপনার অ্যালার্ম ম্যানিফেস্টেশন, যেগুলো আমি বললাম, অ্যানিমিয়া, ওয়েট লস, এবং আরও বিভিন্ন রকম রিফ্র্যাক্টরি সিমটম যে আমাদের ওষুধে কমছে না, সেক্ষেত্রে আমরা কি করে থাকি, ডায়াগনস্টিক কি এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি তখন করতেই হবে, এন্ডোস্কোপি করে আমাকে দেখতে হবে আলসার আছে না, স্টমাকে ইরোশন আছে, নাকি সেটা আমাদের অন্যরকম কিছু, লাইক জোলিঞ্জার এলিসন সিনড্রোম, যেখানে প্রচুর আলসার থাকে স্মল ইন্টেস্টিনে, নাকি সেটা ক্রনস, সেখানে বায়োপসি নিতে হবে, এইচ পাইলেরি ব্যাকটেরিয়া আছে কিনা দেখতে হবে। তেমনি সাইড বাই সাইড কতগুলো ব্লাড টেস্টও আমাদের করতে হয়, যেমন নর্মাল একটা হেমোগ্লোবিন কাউন্ট, প্লেটলেট, লিভার ফাংশন টেস্ট, এবং যদি আমরা সিলিয়াক ভাবি, সেখানে স্পেসিফিক কিছু সেরোলজি করতে হয়, যেমন অ্যান্টি টিটিজি, আইজিএ, অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি ইত্যাদি বিভিন্ন রকম আছে। ক্রনস ভাবলে আরও কিছু অন্যরকম। ম্যালিগনেন্সি হলে আমাদের বায়োপসিতে প্রুফ করতে হবে সেটা ম্যালিগনেন্সি। এইটুকুনি জানার পরে আমরা অনেক কিছু ভেবে ফেলছি যে আমার তাহলে পেটের ভেতরে কী হচ্ছে। তাহলে আমাদের জাস্ট এটুকুনি জানতে হবে, যদি আমার জিনিসটা না সারে,
সাধারণ ওষুধে না কমে, আমার যদি ওয়েট লস হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, ক্লান্ত লাগছে, তাহলে আমি অ্যাটলিস্ট একজন ডাক্তারের সাথে কনসাল্ট করব। সাধারণ উপায় কিভাবে আমরা ম্যানেজ করতে পারি জিনিসটা, এই যে ডিসপেপসিয়া বা এই যে বদহজম ব্যাপারটাকে আমরা কি করে কন্ট্রোল করতে পারি, দুটো তিনটে জিনিস ভীষণ কমন যেগুলো করতেই হবে। সেটা হচ্ছে ডায়েটটাকে আমাদের ভীষণভাবে প্রাধান্য দিতে হয়। আমাদের কতগুলো জিনিস অ্যাভয়েড করতে হয়, যেগুলো প্রসেসড ফুড, খুব হাই সল্ট কন্টেনিং ফুডস, রেড মিট, খুব বেশি পেঁয়াজ, তারপরে আপনার ধরুন বিনস, এগুলোতে প্রচুর গ্যাস ফর্মেশন হয় এবং এগুলো শরীরের পক্ষেও অনেক ক্ষেত্রে ভালো না। খুব ভালো করে আমরা যদি ফ্রেশ ভেজিটেবলস, সিজনাল ফ্রুটস, ফিশ, এগ এইগুলো খেতে পারি, চিকেন, লিন মিট যদি খাই, রেড মিটটাকে অ্যাভয়েড করি, স্যাচুরেটেড ফ্যাটটাকে যদি আমরা অ্যাভয়েড করি, তাহলেই দেখা যাবে কিন্তু পেটটা না অনেক ভালো থাকে, মানে সেখানে গ্যাস, ঢেকুর এইগুলো অনেক অনেক কমে যায়। নেক্সট হচ্ছে অনেকক্ষণ খালি পেটও যেমন রাখবো না, তেমনি খুব বেশি ভরা পেট করে না খাওয়া। একটু ডেলি এক্সারসাইজ করা 30 to 40 মিনিটস, যে কোনো রকম, সেটা অ্যাবডোমিনাল এক্সারসাইজ হতে পারে, হাঁটা, সুইমিং, সাইক্লিং, হোয়াট এভার ইউ লাইক, একটা কিছু এক্সারসাইজ করা। তাতে আমাদের হজমের প্রক্রিয়াটা অনেক ফাস্ট হয়, ন্যাচারালি এই সমস্যাগুলো কমে যায়। সো আফটার অল দিস যদি না কমে, আমাদের হাতে কিছু কিছু সাধারণ ওষুধ সবাই আমরা ঘরে রাখি, যেগুলোকে আমরা বলি অ্যান্টাসিডস, মানে যেগুলো কম্বিনেশনস অফ ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ডিফারেন্ট সল্টস। খুব কিডনি সমস্যা না থাকলে এগুলো আপত্তিকর নয়, এগুলো খাওয়া যেতে পারে, এগুলো ইনস্ট্যান্ট রিলিফ দেয় এবং এগুলোর অ্যাজ সাচ কোনো সাইড এফেক্ট বা খারাপ প্রতিক্রিয়া নেই। নেক্সট যেটা ওষুধ আমরা সহজে ব্যবহার করতে পারি, H2 ব্লকার, যেমন র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এই গ্রুপের ওষুধগুলো, এগুলোরও কিন্তু অ্যাজ সাচ সাইড এফেক্ট নেই। রাত্রিবেলা যাদের খুব কাশি হয়, শুলে পড়ে, ধরুন শুকনো কাশি হচ্ছে, নাক দিয়ে জল বেরিয়ে আসছে, এই ধরনের অ্যাসিডিটি যাদের সমস্যা, তাদের ক্ষেত্রে নকচার্নাল সিমটম কন্ট্রোল করার জন্য এটা ইভিনিংয়ের দিকে নিলে পরে খুবই ভালো, কিন্তু এটা একটু তাড়াতাড়ি টলারেন্স অনেক সময় হয়। তারপরে আরও স্ট্রং করে ওষুধ যেগুলো আছে, প্রোটন পাম্প ইনহিবিটার্স এবং এখনকার দিনে পিক্যাব ইনহিবিটার্স। এগুলো একটাই বলবো, প্রোটন পাম্প ইনহিবিটার্স খুব বেশি দিন উইদাউট কি বলবো অ্যাডভাইস অফ ফিজিশিয়ান অর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর এনি ডক্টর না নেওয়াই ভালো, কারণ লং টার্মে তার কিছু সাইড এফেক্ট থাকে। সুতরাং উইদাউট এনি প্রপার ইন্ডিকেশন বেশি দিন পিক্যাব না নিয়ে, যদি কোনো ডেফিনিট ইন্ডিকেশন থাকে তাকে তো নিতেই হবে। যদি এগুলোতেও না ঠিক হয়, অনেক সময় আমাদের খাদ্যনালীর, আমাদের মোটিলিটির ইস্যু থাকে, যে কোনো ইসোফেজিয়াল মোটিলিটি টেস্ট করতে হয়। আমরা অনেক সময় 24 আওয়ার্স পিএইচ ইম্পিডেন্স টেস্ট, মানে কারোর ধরুন ফাংশনাল ডিসপেপসিয়া, কিন্তু তার কোনো ওষুধেই কাজ হচ্ছে না, ওষুধ ছাড়া থাকছেই না, তখন আমরা দেখি তার খাদ্যনালীর মোটিলিটি ইস্যু কিছু আছে কি না। আমাদের ম্যানোমেট্রি বলে একটা ইনভেস্টিগেশন হয় তার মাধ্যমে, এবং তারপরে 24 আওয়ার্স পিএইচ অ্যানালিসিস করে দেখতে হয় যে সত্যিই তার অ্যাসিড এক্সপোজারটা বেশি কিনা, রিফ্লাক্সটা বেশি কিনা, তাহলে তার একরকম চিকিৎসা, না হলে আরেক রকম চিকিৎসা। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে আমরা যদি ভাবি জিনিসটাকে, যে আমাদের সতর্ক থাকতে হবে যে কখন আমরা ডাক্তারের কাছে যাব, তেমনি আমাদের জানতে হবে যে কতটা আমাদের এক্সারসাইজ, কতটা খাওয়া, কি খাওয়া, এবং ডেলি হেলদি লাইফস্টাইলটা কীভাবে মেনটেন করব। তাহলে কিন্তু আমরা সকলে সুস্থ থাকতে পারবো। নমস্কার।